হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ হ্যাঁ জানি, অনেকটাই লেট হয়ে গেল ব্লগ দিতে। সামনে তো অনেক কিছু অকেশনস গেল, ওই জন্যই মেনলি লেটটা হলো। তো আগের ব্লগ যদি তোমরা দেখে থাকো তাহলে দেখতে পারবে আমরা জাকু টেম্পেলে দর্শন করে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম নেক্সট জায়গার উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছিলাম কাসল। সেই কাসল যাওয়ার আগে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। কাসল যেতে বেশ অনেকক্ষণ টাইম লাগবে, সন্ধ্যা হয়ে যাবে বলা যায়। ল্যান্ডস্লাইড হয়ে তো তোমরা সকলেই জানো, কিছুদিন আগে খুব অবস্থা খারাপ হয়ে গেছিল এবং এখনও অবধি আছে। তোমরা দেখতেই পারবে আমরা যখন রোডগুলো দিকে যাব, মানে পুরো ধ্বংস করে দিয়ে গেছে। পাহাড়কে মানুষ এত অত্যাচার করছে, পাহাড় প্রতিশোধ দেবে না, এটাই তার প্রমাণ। তো দেখতেই পাচ্ছ সব পাথর ভেঙে পড়েছে। এক একটা জায়গায় শুনছি গাড়ি সকাল থেকে রাত অবধি দাঁড়িয়ে আছে। তোমরা জাস্ট দেখো কীভাবে হয়েছে, মানে আমি বলার মতো না। আমরা যখন ওখান দিয়ে যাচ্ছিলাম আমরা নিজেরাই হাঁ করে দেখছিলাম, মানে খুব বাজে অবস্থা, খুব। মানে হিমাচলে যে কত ক্ষতি হয়ে গেছে এই ল্যান্ডস্লাইডে সেটা বলার মতো। আমাদের জার্নিটা যেহেতু অনেকটা লং ছিল, কোথাও স্টপেজও আমরা নিচ্ছিলাম, যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে ডাইরেক্ট আমাদের সাথে দেখা হবে। ক্যাফেতে আছি কাসল যাওয়ার পথে আমরা এখন, কিন্তু ওখানে সামনে ল্যান্ডস্লাইড হওয়ায় ওখানে সমস্ত রিপেয়ারিং করছে, সব পাথরগুলো সরাচ্ছে। তো ওই জন্য অনেকক্ষণ ধরে একটা ক্যাফেতে বসে আছি। জানি না আদৌ কাসল যাওয়া আমাদের ভাগ্যে আছে কি না। মনটা খারাপ হয়ে গেল অ্যাকচুয়ালি, খুব ডিসঅ্যাপয়েন্টেড আমরা। যদি এখানে না হয় আমাদের ডাইরেক্ট মানালি চলে যেতে হবে। এখানে একটু চা ফা খেলাম, রেস্ট করলাম। কাসলটা যেখানে আমাদের মেন যাওয়ার ইচ্ছে ছিল, ওখানে মানে আমি যতদূর ইউটিউবে দেখেছি যে এত সুন্দর নদীর পাড় দিয়ে পার্বতী নদীর ধারে জল বয়ে চলেছে, কিন্তু ওখানে যদি শেষ পর্যন্ত যাওয়া না হয় আমাদের মুডটা খারাপ হয়ে যাবে। তাও আমাদের যে ড্রাইভার আঙ্কেল আছে তাকে বলা হয়েছে, উনি খুবই হেল্পফুল। উনি বলেছেন যে যদি না হয় তাহলে কালকে সকালে যদি সমস্ত জ্যাম ফ্যাম কেটে যায় তখন হয়তো হয়ে যেতে পারে আমাদের দেখাটা, বাট স্টে করা হবে না। আর যদি আজকে আমাদের লাকে থাকে তাহলে হয়তো হতে পারে, সবটাই লাক ডিপেন্ডস। না, শেষমেশ আমাদের কাসল যাওয়া হলো না। অ্যাকচুয়ালি না যাওয়াটাই ভালো হয়েছে, কারণ যা শুনছি গাড়ি, মানে প্রত্যেকটা গাড়ি সেই সকাল থেকে সন্ধে অবধি, রাত অবধি, এবং কখন যে জ্যাম ছাড়বে তার কোনো ভরসা নেই। ওই জন্যই আমাদের ট্যুর পিকার্স সাজেশন দিলেন, মানে বাবা কনসাল্ট করেছেন ওনাদের সাথে, আর ড্রাইভার আঙ্কেলও বললেন যে ওখানে না যাওয়াটাই বেটার, বরঞ্চ ডাইরেক্ট যাওয়া যাক মানালিতে। তো চলে যাওয়া হচ্ছে। মনটা অবশ্যই তো আমাদের সবারই খারাপ, কারণ যাই হোক ওখানে যাওয়াটা ভাগ্যে নেই, হয়তো তার থেকেও ভালো কিছু আমাদের জন্য ওয়েট করছে মানালিতে। তো ধরে নিচ্ছি যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে সেটাও ভালোর জন্যই হবে। তো চলো মানালিতে যাওয়া যাক। মানালিতে একেবারে ডাইরেক্ট হোটেলে ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা যে ক্যাফেটায় বসেছিলাম তার থেকে কিন্তু মানালির হোটেল, মানে ওই হিসেবেই বসা হয়েছিল যদি না যাওয়া হয়। তো ওই হোটেল কিন্তু অনেকটাই কাছে ছিল, প্রায় 45 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম হোটেলে। তো এখন আমরা হোটেলের রিসেপশনে বসে, হোটেলের নাম হচ্ছে হোটেল সাবা ইন। তো চলো এবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। ডিনার করে একেবারে ঘুমিয়ে পড়েছি, তাড়াতাড়ি, খুবই টায়ার্ড ছিল শরীর, অতটা জার্নি হয়েছে। আর এইটা হচ্ছে রুম থেকে ভিউ পাহাড়ের, কি সুন্দর লাগছে দেখো। তো এরপর আমরা রেডি হয়ে গেছি, চলো এবার মানালিকে এক্সপ্লোর করা যাক। কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো ওই জন্য আমি বাইরে থেকে হোটেলের ভিউটা দেখাতে পারিনি, তো এখন ওই জন্য দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে নদীটা তোমাদের দেখাচ্ছি, এই নদীটার নাম হচ্ছে বিয়াস নদী। আর এই নদীটাকে দেখে আমার কাসলের কথা মনে পড়ে যাচ্ছিল। একেবারে শান্ত নিরিবিলি, ওখানে মানুষ রিলিফ করতে এক কথায় যায় বলা যায়। আর এখন কিন্তু সব বাঞ্জি জাম্পিং বন্ধ মানালিতে, যেখানেই যাবে না কেন বা যেখানেই যাও না কেন সব বাঞ্জি জাম্পিং এখন বন্ধ। আর আমরা মানালির আরও কিছু জায়গা যাওয়ার পথে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপর দেখো আমাদের একটা জায়গায় যাওয়ার পথে দাঁড়ালো কি সুন্দর ভিউ, মানে এখানে
এত সুন্দর, মানে পাহাড়ের গায়ে দূরে দূরে বরফ লেগে আছে। এখন তো বরফের সিজন না, বাট আরও একটু উঁচুতে গেলে কিন্তু বরফ পাওয়া যাবে, যেমন ওখানে দেখছো। দারুণ লেগেছে আমাদের এই জায়গাটা। আর এইখানটায় দেখছো, এই ওই দিকটায় এখানে একটা ঝর্ণার কিনারা আছে, ওখানে সবাই ফটো তুলছিলাম আমরা। তো চলো এবার যাওয়া যাক আমাদের ফার্স্ট স্পট রোটাং পাসে। তো ফাইনালি আমরা আমাদের ফার্স্ট স্পট রোটাং পাসে চলে এসেছি। তো আমি এখানে মা বাবাকে বলছিলাম চলো একটা সিনেমাটিক পোজ দিয়ে দাও, এত সুন্দর যখন একটা সিনারি পেয়েছি এগুলোকে তো স্মৃতি হিসেবে রাখতেও হবে। তো সেই কারণেই আর কি এটাই আমিও কিছু শ্যুট করলাম এখানে। মানে এখানে আমি বসে কিছুক্ষণ জাস্ট দেখেছি, এত সুন্দর লাগছিল। এগুলো যখন বরফে ঢেকে থাকে, মানে এই তখন পুরো বরফের সাদা হয়ে থাকে জায়গাটা। বাট যেহেতু আমরা আরও একবার রিমাইন্ডার দিয়ে দিই, আমরা যেহেতু আপেলের সিজন এনজয় করতে এসছি, ওই কারণে আমরা বরফ পাইনি। তো এবার আমরা যাচ্ছি সিসু ভ্যালিতে অলরেডি আমরা নেমে পড়েছি। তো এবার এখান দিয়ে দেখা যাবে আমাদের সিসু ওয়াটারফলস, খুব সুন্দর জায়গাটা। তো একবার তোমাদের ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা অনেক ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিসও পেয়ে যাবে। এক্সাম্পল হচ্ছে জিপ লাইন, যেটা সিসু ওয়াটারফলসের সামনেই আছে। তোমাদেরকেও দেখাবো। এই যে এই তারগুলো দেখছো, এগুলো হচ্ছে জিপ লাইনের তার। অনেকেই করছিল, আমাকেও বলা হচ্ছিল যে করতে, আমাকে আর মাকে, কিন্তু আমরা আর ভয়ে যাইনি। হাহা। তো তোমরা নিজেরাই দেখো, এত সুন্দর লাগছে নদীর স্রোতের আওয়াজ, তার সাথে এত সুন্দর একটা দৃশ্য। এবার যে সার্কেলটা তোমাদের দেখাবো, এটা হচ্ছে কিন্তু হেলিপ্যাড। এখানে এসে হেলিকপ্টারগুলো ল্যান্ড করে। পুরো জায়গাটাই যেহেতু অনেকটা ছড়ানো, তো খুব স্বাভাবিকভাবেই হেলিকপ্টার এখানে ল্যান্ড করা ইজি ব্যাপার। তো এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেলের দিকে, আটল টানেলে। এই আটল টানেলের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 9.2 কিলোমিটার। এই টানেলটি বিশ্বের দীর্ঘতম উচ্চতার হাইওয়ে টানেলগুলির মধ্যে একটি। এছাড়াও আটল টানেল হিমাচল প্রদেশের মানালি, লাহুল এবং স্পিতির উপত্যকাকে সংযুক্ত করেছে। তো শেষমেশ আমরা আটল টানেল থেকে বেরোনোর মুখে এসেই গেছি। তো চলো এবার এই আটল টানেল থেকে বাইরে বেরিয়ে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো, বাইরের সিনারিটা দেখবো কেমন লাগে। তো তারপরে আটল টানেল থেকে আমরা যাব হচ্ছে সোলাং ভ্যালিতে। তো দেখো আমরা এখন এসছি সোলাং ভ্যালিতে। তো এখানেও চারিপাশের সিনারিটা খুবই সুন্দর লাগছে, দূরে দূরে গরু চড়ছিল, ঘাস পাতা খাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখান থেকে কিছুটা দূরে প্যারাগ্লাইডিং হচ্ছিল, তোমরা চাইলে করতে পারো। হোটেলের জন্য ভালো নেই। কি এরপর আমরা এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস হয় সেগুলো ট্রাই করলাম। আমি, মা, বাবা ট্রাই করতে চাইছিল না, আমরা ইনসিস্ট করা আর বিশেষ করে এই ঠাম্মার কথাতেই বাবা কিন্তু ট্রাই করেছে, এটা না হলে বাবা না করছিল। তো যাই হোক, শেষমেশ সবাই আমরা ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট করতে সক্ষম হয়েছি। गाइस मैं अभी हिमालयन लेक की बन गई।
কেমন লাগছে আমাকে জানি না। এরপর আমরা সোলাং ভ্যালি থেকে বেরিয়ে আমাদের হোটেলের সামনে ম্যাল রোড, আর ম্যাল রোডের সামনেই কিন্তু আছে একটি বাঙালি হোটেল যার নাম হচ্ছে শান্তি ভোজনালয়। এখান থেকে আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম। এরপর আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম ম্যাল রোডে। ম্যাল রোডে বেশ কিছুক্ষণ ঘুরলাম, বসলাম, বেশিরভাগ টাইমই বসেই ছিলাম। বেশ ভালো লাগছিল, লোকজন যাচ্ছিল চারপাশ দিয়ে। দুর্গাপুজোর টাইমে যে কত বাঙালিরাও মানে ঘুরতে আসে সেটা এইসব বাইরের জায়গাতে আসলেও বোঝা যায়। এত রাশ, আর বেশিরভাগ মানে কিছু কিছু মানুষজন তো সামনে দিয়ে যাচ্ছিল, মানে বেশিরভাগ সবাই বাঙালি। সারাদিন এত ঘুরে ফিরে আমাদের টায়ার্ডনেসটা এই মেলে বসে তো কিছুটা দূর হলেও পরের দিন যেহেতু আবার সকালে আমাদের ঘুরতে বেরোতে হবে, তো তার জন্যই আবার ডিনারটা কমপ্লিট করে নিতে যাচ্ছিলাম আমরা। তো যাওয়ার পথেই দেখতে পেলাম একটি মাতালির মন্দির, মাতালিকে দর্শন করে নিলাম। তো এরপর আমরা যেতে যেতে দেখি ফুচকা দেখে তো আর লোক সামলানো যায় না, তাই ফুচকা খেয়ে নিলাম আমরা সবাই। পর আমরা ডিনারটা কমপ্লিট করে চলে যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে, যেটার আর আমি ক্লিপ নিইনি। আবার নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন বাই বাই।